क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। সুবর্ণা, আমাদের বিয়ের এখন অবধি শুধু 1 মাসই হয়েছে, আর আমার এরকম মনে হয় যেন আমি আমার পুরো জীবনটা কাটিয়ে ফেলেছি। তুমি জানো না সুবর্ণা, আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি আমি সেটা অনুপ, আমি দেখেছি সবকিছু, ঠিক কোনটা ভুল কোনটা আমি সব বুঝতে পেরে গেছি। আর যা হয়েছে সেই সবকিছু ভুলে যাও। এবার আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসবে না। সত্যি? আরে আরে কারা তোমরা? সুবর্ণা, সুবর্ণা, সুবর্ণা! আরে কারা তোমরা? এক নব দম্পতি তাদের বিবাহিত জীবন সবে শুরু করেছিল। ঠিক তখনই ঘটে এই ঘটনা, একজন স্বামীর চোখের সামনে তার স্ত্রীর অপহরণ হওয়া। একবার ভেবে দেখুন ওই স্বামীর মনের কি অবস্থা। কিন্তু এটা কি একটা সাধারণ অপহরণের মামলা ছিল, নাকি এই অপহরণের পেছনে কোনো গল্প বা ষড়যন্ত্র ছিল? এটা একজন মহিলার জীবন আর তার সম্মানের ব্যাপার। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডের এই ঘটনার গভীরে যাওয়ার জন্য আসুন এই ঘটনাটা গোড়া থেকে দেখি। এক মিনিট, হ্যাঁ? ওয়েলকাম টু আওয়ার হোম। এটা হলো আমাদের বাড়ি। কি হলো, তোমার বাড়িটা পছন্দ হয়নি? দেখো, আমাদের এই সবেমাত্র বিয়ে হয়েছে। এটা আমাদের জীবনের সূত্রপাত। আমি তো আমার সারা জীবনটা তোমার নামে করে দিয়েছি। তুমি তুমি যেভাবে চাও এই বাড়িটাকে সাজাতে পারো। এই ফার্নিচারগুলো, দেওয়ালের রং, সব কিছু বদলাতে পারো। দেখো, আচ্ছা তুমি ভেতরে যাচ্ছ? ঠিক আছে, আমি তোমার জিনিসগুলো ভেতরে নিয়ে যাচ্ছি। সুবর্ণা, সুবর্ণা কোথায় যে গেল? এখানেই তো ছিল। আরে, তুমি তো চেঞ্জও করে ফেলেছো। চলো, ভালোই করেছো। ভারী ভারী গয়নাগুলো পরে আনকমফোর্টেবল লাগছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু রিল্যাক্স করে নাও। এটা তুমি কি করছো? কি হয়েছে সুবর্ণা? আমি ভুল তো কিছু করিনি, তাই না? বিয়ে হয়ে গেছে আমাদের।
বিয়ে হয়েছে মানে কিন্তু এটা নয় যে তুমি লাইসেন্স পেয়ে গেছো। আরে এই সম্পর্কে আমার ইচ্ছেটাও গুরুত্বপূর্ণ। আমি তোমার স্ত্রী হই, কোনো প্রপার্টি নই যে যখন যা ইচ্ছে তাই করবে। আরে তুমি তুমি এরকম কথা কেন বলছো সুবর্ণা? আরে আমাদের বিয়ে হয়ে গেছে, আমি স্বামী হই তোমার, আর তোমাকে তোমাকে ভালোবাসি খুব। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, আর আমি তোমাকে কতটাই বাঁচিনি। তোমার বাড়ি থেকে সম্বন্ধ এলো, আর দিন 15-20 মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। কেউ আমাকে এটা জিজ্ঞেস পর্যন্ত করলো না যে সুবর্ণা তুই এই ছেলেটাকে বিয়ে করতে চাস কিনা। আমি তো শুধু একটা কাঠের পুতুল হয়ে গেছি সবার কাছে। বাবা যে ছেলের সাথে বিয়ে দিতে চাইলেন আমি বিয়ে করলাম, কিন্তু আমার কাছে এখন ভালোবাসা খুবই মুশকিলের। আমি এই বিয়েটা শুধু বাধ্য হয়ে করেছি, আর আমাদের এই সম্পর্ক শুধুমাত্র একটা চুক্তি। দেখো সুবর্ণা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা কতটা এবার চিনতে পেরেছি একে অপরকে। আমাকে একটা সুযোগ তো দাও, আমাকে জানতে পারলে, চিনতে পারলে হয়তো হয়তো তুমি আমাকে ভালোবাসতে লাগবে। ভালোবাসা? আর তোমাকে? ইম্পসিবল। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। জাস্ট ওয়েট। এই দেখো, এই ছেলেটাকে ভালোবাসি আমি। ওর নাম হলো বিজয়। আমরা 5 বছর ধরে ভালোবাসি একে অপরকে। আমি বিজয়কে খুব ভালোবাসি, আর আমরা দুজন একে অপরকে বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবার বিজয়ের থেকে বেশি তোমাকে ভালো লাগলো। আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু আমার পরিবার তোমার সাথে আমাকে বন্ধনে বেঁধে দিল। আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তোমাকে আমি কোনো দিনও স্ত্রীর সুখ দিতে পারবো না, কারণ আমি বিজয়কে ভালোবাসি। হয়তো আমার জীবনে অন্য কোনো পুরুষের আর কোনো জায়গা হবে না। এসে গেছো তুমি? আমি ওকে সবকিছু বলে দিয়েছি, আর ও ঘুম থেকে উঠে পড়লে প্রবলেম হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। তোমার জবাব নেই, এই জন্যই এত ভালোবাসি। গুড মর্নিং। ভালো হয়েছে তুমি উঠে পড়েছো। দেখো, তোমার জন্য আমি গরম কফি বানিয়ে রেখেছি। আর তুমি ব্রেকফাস্টে আলুর পরোটা পছন্দ করো, তাই না? হ্যাঁ, কিন্তু ব্রেকফাস্ট রেডি আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। কোথায়? সেটা একটা সারপ্রাইজ। দেখো, আমাকে পরিষ্কার করে বলো, কি সারপ্রাইজ দেবে? সুবর্ণা,
দেখো, তুমি এই ধরনের প্রশ্ন করে না সারপ্রাইজের মজাটাই নষ্ট করছো। তাড়াতাড়ি রেডি হয়ে যাও শুধু। কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম। দেখো সুবর্ণা, সুবর্ণা, এমন কোনো সারপ্রাইজ নেই যেটা তোমার পছন্দ হবে না। আমার উপর ভরসা রাখো। বিজয়, তুমি এখানে? আমি তো ভেবেছিলাম তুমি শহর ছেড়ে চলে গেছো। হ্যাঁ, তোমার থেকে আলাদা হওয়ার পরেই শহরে আমার মন বসতো না, তাই আমি শহর ছেড়ে চলে যাচ্ছিলাম। কিন্তু অনুপ আমাকে ফোন করে আটকে দিল। অনুপ তোমাকে কল করেছিল? হ্যাঁ, অদ্ভুত একটা লোক আমাকে ফোন করে বলছিল যে তুমি আমাকে ছাড়া নাকি বাঁচতে পারবে না, প্লিজ একবার ওর সঙ্গে দেখা করো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। কোথায়? সেটা একটা সারপ্রাইজ। আমি তো অবাক হয়ে গেলাম, তোমার স্বামী তোমাকে তোমার লাভারের সঙ্গে দেখা করানোর জন্য বলছে। যাক, বাদ দাও সুবর্ণা, প্লিজ এবার আর আমাকে ছেড়ে যেন যেও না, কারণ আমি তোমাকে আর হারাতে পারবো না। তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ফিরে আসিনি আমি। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো এটা ভেবে খুবই কষ্ট পাচ্ছিলাম যে এই বিয়ের পর আমার কি হবে। আর আমি ফুলশয্যার রাতেই ওকে সবকিছু বলে দিয়েছিলাম আমাদের সম্পর্কের বিষয়। কিন্তু এরকমটা করবে এটা আমি কখনোই ভাবিনি। সুবর্ণা, তুমি এবার শুধু আমার সঙ্গে থেকো। একবার বিজনেসটা দাঁড়িয়ে যাক, তারপরে এখান থেকে অনেক দূরে চলে যাব। সারপ্রাইজ? বিজয় তোমার সারপ্রাইজ ছিল? এসব কি করছো? বিয়ের 7 পা ঘোরার সময় আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার সব প্রয়োজন, সমস্ত খুশির আমি খেয়াল রাখবো। যদি তোমার খুশির কারণ না হতে পারি, তাহলে তোমার দুঃখের কারণও হতে চাই না। যদি আমরা স্বামী স্ত্রীর মতো নাও থাকতে পারি তো কি হয়েছে, ভালো বন্ধুর মতন তো থাকতে পারি, তাই না? আচ্ছা শোনো, তোমার পাসপোর্ট রেডি আছে তো? হ্যাঁ। ওটা অফিসে সাবমিট করতে হবে। কিছু ফর্মালিটিস আছে। সুবর্ণা এই নতুন সম্পর্কে তার পুরনো প্রেমের বোঝা নিয়ে এসেছিল। ওর বিবাহিত জীবনে ওর অতীতের ছায়া ঘুরে ফিরে আসছিল। কিন্তু সত্যিটা জানার পরে অনুপ যে পদক্ষেপ নিয়েছিল সেটা করতে পারা যে কোনো স্বামীর পক্ষেই অত্যন্ত কঠিন এবং অদ্ভুত কাজ। নিজের স্ত্রীর খুশির জন্য তাকে তার প্রেমিকের কাছে নিয়ে যাওয়া, তাদের সম্পর্ককে মেনে নেওয়া আর তার সঙ্গেই নিজের বিবাহিত সম্পর্ককেও টিকিয়ে রাখা,
এটা কোনো সাধারণ ব্যাপার নয়। বিয়ে হলো দুটো মানুষের মধ্যে মনের বন্ধন, কিন্তু তৃতীয় কেউ এসে পড়লে এই সম্পর্ক জটিল হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন এটাই যে অনুপের এই অসাধারণ বলিদান কি কেবলমাত্র সুবর্ণার প্রতি ভালোবাসার জন্যই ছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? আরে আরে আরে, এত তাড়াহুড়ো করে খাচ্ছ কেন বলো তো তুমি? একটু আস্তে আস্তে খাও, গলায় আটকে যাবে তো। তুমি জানো কতদিন পর তোমার হাতের তৈরি রান্না খাচ্ছি, আর সত্যি বলতে কি সেই স্বাদটা ফিরে পেলাম। আর তোমার মনে আছে তুমি যখন গান্ধীনগরের বাড়িতে থাকতে, তখন আমি কলেজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে তোমার বাড়িতে রান্না করতে যেতাম, আর তোমার ফিরে আসার আগে তোমার রুমমেটসরা সব খাবার শেষ করে দিত। হ্যাঁ, তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, কিন্তু তোমার হাতের রান্না করা খাবার ওরাই খেয়ে শেষ করে দিত। কি দিন ছিল সেসব। বিজয়, আমি ভাবছিলাম যে তুমি মঙ্গলবার... বিজয়, 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 হ্যাঁ বলো না, কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি কালকে থেকে দেখছি তুমি কেমন মনমরা হয়ে রয়েছো। কি হয়েছে কি তোমার, আমায় বলো। আরে কিছুই না, তুমি বলো না কি বলছিলে। বিজয়, 5 বছর ধরে সম্পর্ক আমাদের, আমি তোমাকে খুব ভালো করে চিনি, বলো আমায় কি হয়েছে। সুবর্ণা, আমি শুধু এটাই ভাবছিলাম যে গ্র্যাজুয়েশনের পর জবের জন্য আমি অনেক ট্রাই করেছি, কিন্তু একটাও পাইনি। তারপরে আমি ভাবলাম যে একটা বিজনেস স্টার্ট করি, আর সেটাও করতে পারলাম না। তাই আমি ভাবছিলাম যে হয়তো সেই জন্যই তোমার বাবা মা আমাকে পছন্দ করেননি। ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি ঠিক জব পেয়ে যাবে। শোনো, কতদিন একটার পর একটা জব আমি খুঁজতে থাকবো। এবার আমি ভেবে নিয়েছি আমি বিজনেস করব, আইটি কনসালটেন্সির বিজনেস। আর তার জন্য আমি মার্কেট থেকে টাকাও তুলে ফেলেছি, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? আমি যে টাকাটা তুলেছি প্রতি মাসে তার ইন্টারেস্টও দিতে হয়, আর এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো টাকাও নেই। তুমি টেনশন করো না, আমার কাছে আছে, আমি দিচ্ছি। থ্যাংক ইউ সুবর্ণা, এই কটা টাকায় আমার কিছুই হবে না। আমার 1 লাখ টাকার প্রয়োজন। 1 লাখ? হুম। এতগুলো টাকা তো আমার কাছে নেই। সুবর্ণা, তুমি তোমার হাজবেন্ডের থেকে টাকাটা চাও না? ও তো বেশ ভালো টাকা ইনকাম করে, একবার চেয়ে দেখো। বিজয়, এটা কি কথা বলছো তুমি? ওর কাছে আমি কোন অধিকারে আর কিভাবে টাকা চাইবো? ও অলরেডি আমার জন্য অনেক কিছু করেছে, আমি খুব গিল্টি ফিল করি। আর আমার বয়ফ্রেন্ডের জন্য আমার হাজবেন্ডের কাছে আমি কি করে টাকা চাইবো বিজয়? সুবর্ণা, প্লিজ আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। আর এই টাকাটা আমি তোমার থেকে ধার নিচ্ছি শুধুমাত্র বিজনেসটা স্টার্ট করার জন্য। একবার বিজনেসটা দাঁড়িয়ে গেলে আমি সব টাকা আবার ফিরিয়ে দেবো। প্লিজ একবার অন্তত। আমি চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। দেখো সুবর্ণা, টাকার কথা যেন ভুলো না। তুমি ভুলতে দেবে তবে তো? সত্যি খুব মজা করো তুমি। সাবধানে যেও। সাবধানে নিয়ে যাবেন দাদা। চলুন। টাটা, বাই। ছাড়ো আমাকে। আরে হ্যাঁ, ছেড়ে দেবো, আগে আমাদের টাকা ফেরত দে। 6 মাস থেকে টাকা নিয়ে পালাচ্ছিস তুই। আরে ছাড়ো আমাকে, আমি পালিয়ে যাচ্ছি নাকি? আরে আমি তোমাদের টাকার ব্যবস্থা করে ফেলেছি, শুধু 2 দিনের ব্যাপার। 2 দিন পর এসে নিজেদের টাকা নিয়ে যেও। ঠিক আছে, যদি 2 দিন পরে আমরা টাকা না পাই তখন কিন্তু ছেড়ে কথা বলবো না। আবার যদি পালানোর চেষ্টা করো দেখে নিও কি করি। আর শোন, আমরা তোর মতন লোকেদের কাছ থেকে টাকা আদায় করতে বেশ ভালোই জানি। আরে হ্যাঁ ঠিক আছে, যাও, 2 দিন পরে আসবে। মনে রেখো।
এখন যদি সুবর্ণা টাকার ব্যবস্থা না করতে পারে না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। এই বিজয়ও না 1,00,000 টাকা চাওয়ার আগে আমার কথা একবারও ভাবলো না যে আমি অনুপের কাছে 1,00,000 টাকা কি করে চাইবো। আর জানিও না যে ওর টাকা কোথায় রাখে। আমি টাকা এখানে রাখি, ওখানে না। আর এটা হলো তার চাবি। তোমার যত প্রয়োজন বের করে নিও। গত সপ্তাহে আমি তোমার কাছে পাসপোর্ট চেয়েছিলাম, যদি সময় পাও তাহলে দিয়ে দিও। আমার অফিসের নিয়ম অনুযায়ী স্ত্রীর পাসপোর্ট জমা করতে হয়। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আর হ্যাঁ, টাকা বের করে এই ড্রয়ারটা অবশ্যই লক করে দিও। টাকা আনোনি মানে? আমি অনুপের থেকে টাকা নিতে পারবো না। আরে ও তোমার স্বামী, ওর টাকার উপর তোমার অধিকার আছে। কি ধরনের মানুষ তুমি? ওর টাকার উপর আমার অধিকার আছে, কিন্তু আমার উপর ওর অধিকারের কি হবে? আমি টাকা দিতে পারবো না তোমায়। আই এম সরি। তুমি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করে নাও। আমি অন্য কোনো জায়গা থেকে জোগাড় করতে পারবো না সুবর্ণা। যদি আজকে তুমি আমাকে টাকাটা না দাও, তাহলে আমি খুব বড় বিপদে পড়ে যাব। আই এম সরি। অনুপ একজন খুব ভালো মানুষ। ওর ভালো মানুষের সুযোগ নিতে আমি পারবো না। আর আমাকে না করতে পারো? হ্যাঁ, তাছাড়া ওর জন্য আজ খুব দরদ উতলে পড়ছে তোমার। বেশ ভালোই আছো, 5 বছরের রিলেশন আমার সাথে, আর বাবার কথাতে তুমি আমাকে ছেড়ে দিয়ে ওর সাথে বিয়ে করে নিলে। ওর সাথে তো 10 দিনের রিলেশন, তাই না? ওর জন্য এত চিন্তা করছো কেন? বাহ, খুব সুযোগ সন্ধানী মেয়ে তুমি। ব্যাস, বাজে কথা বন্ধ করো তুমি বিজয়। তুমি জানো আজকে আমার বার্থডে, আর আজকের দিনে তুমি আমার সঙ্গে কিরকম বিহেভ করছো? বাবা তোমার বিষয়ে একদম ঠিক কথা বলতেন, যে তুমি শুধুমাত্র নিজের বিষয়েই ভাবো। তোমার কাছে ফিরে আসাটা আমার উচিতই হয়নি। আই এম সরি সুবর্ণা, সত্যি বলছি, তোমাকে হার্ট করতে চাইনি আমি। এই টাকার চিন্তাতে আমার মাথা একদম খারাপ হয়ে গেছে। আই এম সরি। এটা তোমার প্রথমবার নয়, সব সময় তুমি এইরকমই করো। আমাকে সবাই বুঝিয়েছিল যে ওই ছেলেটা ভালো মানুষ নয়, কিন্তু আমি কারোর কথা শুনিনি। তুমি আমাকে ভুল ভাবছো সুবর্ণা, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু এই মুহূর্তে তোমার হেল্পের প্রয়োজন, প্লিজ। আমি তোমাকে সাহায্য করতে পারবো না সুবর্ণা, আর হয়তো আমি করতেও চাই না। এটাই ভালো হবে ভবিষ্যতে আমরা যদি আর দেখা না করি, কারণ কোনো বিবাহিত স্ত্রীর নিজের স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। সুবর্ণা, সুবর্ণা প্লিজ, সুবর্ণা দাঁড়াও, আমার কথা শোনো না। সুবর্ণা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সুবর্ণা প্লিজ, সুবর্ণা, সুবর্ণা প্লিজ আমার কথাটা। সুবর্ণা, কিরে, কখন থেকে ফোন করছি, ফোন কেন তুলছিস না তুই? হ্যাঁ, আপনারা ফোন করেছিলেন নাকি? আমি শুনতে পাইনি। শুনতে পাসনি? হয়তো আমার ফোন খারাপ হয়ে গেছে। ফোনটা তোর খারাপ না, তোর চরিত্রটা খারাপ।
চল দেখি টাকা বার কর। টাকা বার কর। বেশ তো জোর গলায় বলছিলিস যে আমি দুদিনের মধ্যে টাকা দিয়ে দেবো। টাকা বের কর, বের কর। টাকা নেই। কোথায় রেখেছিস? নেই আমার কাছে টাকা। আরে, কথা তো এটা ছিল না। না নেই। শোন, আজ যদি আমাদের টাকা না দিয়েছিস না, তাহলে বুঝে নে তোর দিন শেষ, বুঝেছিস? একটা উপায় আছে আমার কাছে। ঠিক আছে, মনে রাখিস। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এইসব আজ তো তোমার জন্মদিন না? আর বিয়ের পর এটা তোমার প্রথম জন্মদিন, তাই আমি ভাবলাম স্বামী না হয়ে কিন্তু বন্ধু হিসেবে আমার এটুকু তো কর্তব্য, তাই না, যে আমি তোমার জন্মদিন সেলিব্রেট করতে পারি। তোমার জন্য কি এনেছি দেখো। আরো একটা জিনিস, ম্যাচিং জুয়েলারি। আরে ও স্বামী হয় তোমার, ও টাকার উপর তোমার অধিকার আছে, আর আমাকে তুমি মানা করতে পারো? বাহ, খুব সুযোগ সন্ধানী মেয়ে তুমি। দেখো, যদি তোমার পছন্দ না হয় তাহলে এটা আমরা এক্সচেঞ্জও করাতে পারি। আসলে ব্যাপারটা হলো, আমি তোমার পছন্দের ব্যাপারে কিছুই জানি না তো, তাই যা ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। না, এই ডিজাইনটা আমার খুব পছন্দ। তোমার পছন্দ আমার পছন্দের থেকে অনেক বেশি ভালো। আমি এটাই পরবো। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলবো? আজকে আমরা বাইরে ডিনার করি? সত্যি? তুমি তুমি সত্যি আমার সঙ্গে ডিনার করতে যাবে? হ্যাঁ, একদম। ঠিক আছে, আমরা শিওর যাব, কিন্তু যাওয়ার আগে এই এই কেকটা কেটে ফেলো। Wish you a very happy birthday. থ্যাংক ইউ। তুমি তুমি এখানে? ওই আমি তোমার জন্য আলুর পরোটা বানাচ্ছিলাম, তোমার খুব পছন্দের না? আচ্ছা, আর এই পরোটা তুমি আমার জন্য বানাচ্ছ? এক সেকেন্ড, হ্যাঁ, একটা কিছু লেগে আছে। ওই তুমি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আলুর পরোটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে।
সুবর্ণা, আমাদের বিয়ের এখন অবধি শুধু 1 মাসই হয়েছে, আর আমার এরকম মনে হয় যেন আমি আমার পুরো জীবনটা কাটিয়ে ফেলেছি। তুমি জানো না সুবর্ণা, আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি আমি সেটা অনুপ, আমি দেখেছি সবকিছু। ঠিক কোনটা ভুল কোনটা আমি সব বুঝতে পেরে গেছি। আর যা হয়েছে সে সবকিছু ভুলে যাও। এবার আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসবে না। সত্যি? আরে আরে কারা তোমরা? সুবর্ণা, সুবর্ণা, সুবর্ণা! স্যার, ওরা আমার চোখের সামনে আমার সুবর্ণাকে তুলে নিয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। ও বেচারি চিৎকার চেঁচামেচি করলো, আর আমি... স্যার, আপনি প্লিজ কিছু করুন, আমার সুবর্ণাকে খুঁজে বের করুন। গাড়ির নাম্বারটা আপনি নোট করেছেন? না স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি কিছু বুঝে উঠতে পারলাম না। সব আমার ভুল স্যার, আমার ওকে বাঁচানো উচিত ছিল স্যার। আগে আপনি শান্ত হন। প্রথমে আমায় এটা বলুন যে আপনার স্ত্রীকে যে তুলে নিয়ে গেছে সে কেমন দেখতে? জানি না স্যার, ওদের সবার মুখে কাপড় ঢাকা ছিল। আমি তো এখন এটাই বুঝতে পারছি না যে ওকে কিডন্যাপ কেন করলো, ওকে কোথায় যে রেখেছে, জানি না কি অবস্থার মধ্যে আছে ও। আপনি কিছু করুন, আপনি প্লিজ কিছু করুন। কে তুমি? কেন আমাকে এখানে নিয়ে এসেছো? আমি কি ক্ষতি করেছি তোমার? প্লিজ খোলো! আমাকে এখানে কেন বন্ধ করে রেখেছো? খোলো! বলো আমাকে এখানে কেন এনেছো? কি চাও তুমি? আর আমাদেরকে এখানে কেন বন্ধ করে রেখেছো? ওঠো! আরে তুমি উঠছো না কেন? ওঠো! এত চেঁচাচ্ছিস কেন? এনে এই পোশাকটা পরে নে। না না, পড়বো না আমি এসব কিছু। এই, তোর কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না, যা বলছি শোন। যদি না শুনিস না, পড়তে বাধ্য করব কিন্তু। না, তুমি যাই বলো না কেন, আমি কিছুতেই পড়বো না এগুলো। সহজে কথা শুনবি না তুই। সুবর্ণা অনুপের ভালোবাসায় সততা খুঁজে পেয়েছিল, তাই ও তার অতীত ভুলে নিজের নতুন জীবন অনুপের সঙ্গে আনন্দে কাটাতে চাইছিল। সবকিছুই ঠিক চলছিল, এমন সময় হঠাৎ করে সুবর্ণাকে অপহরণ করা হয়। এমনিতে এটা একটা সাধারণ অপহরণ বলেই মনে হচ্ছিল, কিন্তু না কোনো মুক্তিপণ, না তো কোনো ডিম্যান্ড কল। এখন প্রশ্ন এটাই যে কেন সুবর্ণাকে কেউ অপহরণ করবে? কারুর সঙ্গে সুবর্ণার কি এমন শত্রুতা ছিল যে সে তাকে এমন শাস্তি দেবে? বিষয়টা এমন নয় তো যে সুবর্ণা একটা গুটি ছিল অন্য কারুর খেলার? চলুন দেখি। সুবর্ণার কল রেকর্ড থেকে জানতে পারা গেছে ও বিজয় নামের এক ছেলের সাথে দিনে 4-5 বার কথা বলতো। এই বিজয়টা কে? আপনার প্রতিবেশীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গেছে এই ছেলেটা আপনার পেছনে আপনার বাড়িতে যাতায়াত করত। এই লোকটা কে? বিজয় আমার স্ত্রীর প্রাক্তন প্রেমিক। আপনি কি এই ব্যাপারটা আগে থেকেই জানতেন? আমি ওদেরকে আমার বিয়ের পর দেখা করিয়েছিলাম। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কোথায় রেখেছিস তুই সুবর্ণাকে? তোর প্ল্যান কি? স্যার, এসব কি বলছেন আপনি? স্যার, আমি জানি না সুবর্ণা কোথায়। মিথ্যে কথা বলিস না।
টাকার জন্য তুই ওকে কিডন্যাপ করেছিস? ও তোর অ্যাকাউন্টে অনেকবার টাকা ট্রান্সফার করেছে। ও শেষ কলটা তোকেই করেছিল। স্যার, হ্যাঁ আমি ওর কাছ থেকে টাকা নিয়েছিলাম, আর আমি আরও টাকা চেয়েওছিলাম। কিন্তু স্যার, আমি ওকে কিডন্যাপ করিনি। আমি সত্যিই জানি না যে ও এখন কোথায় আছে। ওই গুন্ডাদের তোর টাকা ফেরত দেওয়ার কথা ছিল, তাই না? আমরা সব জানি কিভাবে ওদের তুই টাকা ফেরত দিয়েছিস, কারণ ওরা তো তোকে এমনিতে ছাড়তো না। স্যার, ওই গুন্ডাগুলোকে আমি আমার বাইক দিয়ে দিয়েছি, সেজন্যই ওরা 2 মাস ধরে চুপ আছে। কিন্তু আসল ব্যাপারটা এখনো বাকি আছে তো। কত ধার নিয়েছিলিস তুই? 5 লাখ। স্যার, একে আমি অনেক মেরেছি, কিন্তু বারবার একটাই কথা বলছে যে আমি কিচ্ছু জানি না। কোনো প্রমাণ ছাড়া শুধু সন্দেহের বশে ওকে আর এখানে রাখা যাবে না। ছেড়ে দাও ওকে, তবে ওর ওপর কড়া নজর রেখো। কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, সব ডিটেলস রাখো। তোমরা কারা? প্লিজ আমাকে হেল্প করো বাইরে যাওয়ার জন্য। 1 মাস ধরে তোর জন্য অপেক্ষা করছি, আর এত সহজে যেতে দেবো? চল, এই শাড়িটা খুলে ফেল আর এটা পরে নে। না, আমি এসব পরবো না। ম্যাডাম, আমরা আপনার থেকে আপনার মতামত চাইনি। আমি এসব পরবো না। তুই এত সহজে শুনবি না। কিরে, এবার যা বলবো তাই শুনবি তো? না, আমি মরে যাব, কিন্তু এই ধরনের কাজ আমি কিছুতেই করব না। করতে তো তোকে হবেই। তোর জন্য আমার ক্লায়েন্ট লিস্ট তৈরি করা হয়ে গেছে, মোটা টাকা খরচ করেছি। এত সহজে ছেড়ে দিতে পারি না। পুরো টাকা নিয়েছে তোর লোকটা। সুবর্ণা, তুমি অনুপের কাছ থেকে টাকা চাও না? ও তো ভালো টাকা ইনকাম করে। টাকা আনুনি মানে? আমি অনুপের থেকে টাকা নিতে পারবো না। আরে ও তোমার স্বামী হয়, ওর টাকার উপর তোমার অধিকার আছে। বিজয় পাঠিয়েছে না তোমাদেরকে? আমি জানি এই সব কিছু ওই করাচ্ছে। আমি ওকে টাকা দেওয়ার জন্য মানা করে দিয়েছিলাম না? তার জন্য ও এত নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। আমাদের টাইম নষ্ট করিস না। মুন্না, দে ইঞ্জেকশন দে। না, না, না। হ্যাঁ বস, মেয়েটাকে একটু অজ্ঞান করতে হয়েছে। আসলে খুব চিৎকার চেঁচামেচি করছিল তো, ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকেই। ওর 3টে ডিল আছে, প্রথম জনের কাছে নিয়ে যাচ্ছি। ছাড়ো আমায়। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তোমরা? আহ, 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 আহ। চল। राकेश श्रीवास्तव वेड्स ज्योति सक्सेना, विक्रम रॉय वेड्स रिया सेन, कुलदीप रंधावा वेड्स पित्तू सोधी। सूरी बाबू, এই সুবর্ণ আমার সিলভার জুবিলি হবে। আরে সেটা তো বটেই, কিন্তু ওই নতুন মেয়েটার কি হলো? সুবর্ণা, এত সময় কেন লাগছে? আর বেশি সময় লাগবে না। আর আপনি দেখবেন, একবার এই মেয়েটা দুবাই পৌঁছে গেলে না, সোনার বন্যা বইয়ে দেবে। আর এটা হলো ওর পাসপোর্ট। আর এবার আপনাদেরকে আমার দাম বাড়াতে হবে। ওকে এত দূর অব্দি আনতে গিয়ে না আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।
ব্যাস একবারও আমার উপর ভরসা করে নিক, তারপর পাসপোর্টের উপর ছাপ মারো আর সোজা। তারপর সামনের মাসে আমি যাব আহমেদাবাদ। বিয়ের সাইড থেকে আরো একটা মেয়ে পেয়েছি, 1 মাসের মধ্যে ওর বাবা মাকে ফাঁসাবো, আর তারপর বিয়ে। আর তারপর কি? আরে ইন্সপেক্টর স্যার, আপনি আপনি আমার সুবর্ণাকে পেয়েছেন খুঁজে? সুবর্ণা, আরে সুবর্ণা, তুমি 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 ঠিক আছো তো? আমি আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। অ্যারেস্ট করো এনাকে। ইন্সপেক্টর স্যার, আপনার আমাকে সন্দেহ কেন হলো? আমাদের নয়, বিজয়। জানো অনুপ, তোমার ভালো মানুষই তোমাকে ধরিয়ে দিল। সুবর্ণা, আমি মানছি যে আমার টাকার প্রয়োজন ছিল, কিন্তু টাকার জন্য এতটা নিচে আমি কখনো নামতাম না। ওই দিন রাতে যখন আমি লকআপে ছিলাম, আমার মাথায় তখন একটাই চিন্তা বারবার ঘুরছিল যে একজন হাজবেন্ড নিজের ওয়াইফকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করালো, আর তার জন্য এত কিছু করলো। মানে কিছু তো গন্ডগোল রয়েছে। কোনো মানুষ এতটা ভালো কি করে হতে পারে, এই কথাটা আমার মাথাতেই আসছিল না। তাই জন্য আমি লকআপ থেকে বেরিয়েই তোমাকে ফলো করতে শুরু করলাম। এটা তো আহমেদাবাদের টিকিট। কোথায় যাওয়ার প্রস্তুতি চলছিল? কোথাও না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। তাহলে ভুলটা আমরা করছি। এই সব কটা মেয়ে কে? কে এই মেয়েগুলো? আর এদের প্রত্যেকের একটা জিনিস কিন্তু কমন, আর সেটা হলো তুমি। আর তুমি আমায় বলছো যে আমার কোথাও ভুল হচ্ছে? তাড়াতাড়ি বলো তোমার প্ল্যান কি ছিল? সব বলছি। আমার প্ল্যানটা হতো যে প্রথমে আমি বাবা মাকে ফাঁসাতাম, তারপরে মেয়েকে। আর আমি এমন মেয়ে খুঁজতাম যার কোনো বয়ফ্রেন্ড থাকতো, যাতে সব ঘটনা আমি ঘটাই আর সন্দেহ হোক ওর প্রেমিকের ওপর। আমার উপর কারোর সন্দেহ হতো না, কারণ আমি আমার ইমেজ একজন আদর্শ স্বামীর মতন রাখতাম। আর আর বাবা মা তাদের মেয়ের জন্য ঠিক এরকমই একজনকে খোঁজে। ওদের আমার অ্যাক্টিং এর সামনে নিজের মেয়ের জন্য অন্য কোনো ছেলেকেই পছন্দ হতো না, আর অন্ধবিশ্বাস করে ওরা মেয়ের বিয়ে আমার সঙ্গে ঠিক করত। আর তারপর বিয়ে, আর 1 মাসের মধ্যে মেয়ে উধাও। এতদিন এই প্ল্যান ঠিকঠাক চলছিল, কিন্তু বিজয় তোমার ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছিল। এবার তোমার খেলা শেষ।
এবার বর্ষা যার নাটক সব শেষ। নিয়ে চলো একে। সম্পর্কের শুরুটা যদি সততার সঙ্গে হয় তাহলে সেই সম্পর্কে আহত হওয়ার সম্ভাবনা কমে। একদিকে সুবর্ণা বিয়ের পরেও তার পুরনো সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, অন্যদিকে অনুপ সম্পর্ক নিয়ে ব্যবসা করছিল। বিয়ের নাম করে ফ্রড করার গল্প তো আমরা অনেক শুনেছি, কিন্তু অনুপ তার থেকে অনেক কদম এগিয়েছিল। ও মহিলাদের মস্তিষ্ককে বশ করে নিজের নোংরা উদ্দেশ্যগুলো সফল করত। বিয়ের কথা ইন্টারনেট, পরিচিত বা যে কোনোভাবেই হোক না কেন, সম্পর্ক স্থাপনের সময় আমাদের খুবই অ্যালার্ট থাকা উচিত। যদি সুবর্ণার মা বাবা নিজের মেয়ের বিয়ে দেওয়ার আগে অনুপের ব্যাপারে সঠিকভাবে খোঁজ নিতেন তাহলে আজ সুবর্ণা এই ফাঁদে পড়তো না। মনে রাখবেন, বাইরের চমক দেখে কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়, কারণ অনেক সময় বাইরে থেকে যেটা ঠিক মনে হয় সেটা ছলনা বা প্রতারণা হতে পারে, আর এটা কারুর গায়ে লেখা থাকে না যে সে একজন অপরাধী। এর সঙ্গেই আমি গিরিশ সেন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।